নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনারা আশাপূর্ণা দেবীর সুবিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতির ২৪ পর্ব শুনতে চলেছেন। অনেকদিন নিতাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। ছাতাটা হাতে নিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়ে নবকুমার। আজ ছুটির দিনে বাসায় আছে নিশ্চয়। নিতাই চলে যাবার পর প্রথম নিতাইয়ের সামনে মুখ তুলে দাঁড়াতে লজ্জা করত। নিজেকে ভারী অপরাধী মনে হতো, কিন্তু সময়ে সবিষয় সেই লজ্জা একটু একটু করে কমেছে। সত্যবতী বারবার ঠেলে পাঠিয়েছে নেমন্তন্ন করতে, আর অবাক কাণ্ড, দিব্যি সহজভাবে নিতাইয়ের সঙ্গে কথা কয়েছে সত্য। নিতাই যা যা ভালোবাসে মনে করে করে রেঁধেছে, অনুরোধ উপরোধ করে খাইয়েছে। এই সব অসম সাহসিক কাণ্ডগুলো কি করেই যে করে সত্য। যাক, আজ নবকুমার নিজেই যাচ্ছে। আজ বাড়িতে মন বসল না। সেই যে পরশু সন্ধ্যাবেলা পঞ্চুর মা কোথা থেকে একটা বিধবা মেয়ে ঠেলে নিয়ে এসে বকবক করল, তারপর থেকেই সত্য যেন কেমন হয়ে গেছে। কথা নেই, বার্তা নেই, ছেলেদের সঙ্গে হাসি খুশি নেই, যেন কোন জগতে বাস করছে। কথাটা সত্যি, পরশু থেকে সত্য এক ধাঁধার জগতে বাস করছে। কাকে নিয়ে এলো পঞ্চুর মা? শুধু দত্ত বাড়ির পান সাজুনি? তাহলে কি জন্যেই বা এলো সে? সত্যকে দর্শন করার বাসনা এমন প্রবল হবার হেতু কি তার? তাই যদি হয়, মন খুলে কথাই বা কইল কই? কেমন চেপে চেপে রেখে রেখে কথা, থেমে থেমে নিঃশ্বাস, ভেতরে যেন কত কি। ওকে কি সত্য আগে কোথাও দেখেছে? সত্যর খুব একটা চেনা মানুষের মতন কি দেখতেও? কিন্তু সে মানুষটার তো এমন পোড়া মূর্তি ছিল না। ওর নিয়তি কি শেষ অবধি আগুন হয়ে ওকে ঝলসা পোড়া করে ছেড়েছে? দুজনের মধ্যে যেন উত্তাল ঢেউ, কিন্তু কেউই নিজে থেকে এগিয়ে এসে খপ করে হাত ধরে ফেলে বলে উঠল না, তুমি সেই না? পঞ্চুর মা ক্ষণক্ষণ করে বলে উঠেছিল, কই গো বামুন্দি, এত আগ্রহ করে এলে, অথচ বাকি অক্কি নেই কেন? সেই বামুন্দি আসতে বলেছিল, কথা কইতে তো আসিনি, দেখতে এসেছি। গলার শব্দটা কি সত্যর শোনা নয়? যেন অনেক সাগরের ওপারে অনেক যুগের আগে সত্য এই স্বর শুনেছে। তবু বলতে পারা যায়নি, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না গো, আমি বড় ধুরুন্ধর মেয়ে। বাধা অনেক, হয় কি নয়, নয় কি হয়, এর আলো আধারির বাধা, সমাজ সামাজিকের বাধা, অবস্থার তারতম্যের বাধা, সর্বোপরি পঞ্চুর মার উপস্থিতির বাধা। সেটাই হয়েছিল বোধ করি সব থেকে বড় বাধা। হঠাৎ একলা দুজনে মুখোমুখি দাঁড়ালে হয়তো অন্য বাধাগুলো মুহূর্তে খসে পড়ত, হয়তো দ্বিধা মাত্র না করে ঝপ করে বলে ফেলা যেত, শেষ অবধি তাহলে এই হাল হয়েছে, বেশ ভালো, সুখটা করলে ভালো। আগে হলেও বলতো, অনেক যুগ আগে ছেলে মানুষ ছিল সত্য, এখন তা নেই। তাই সেসব হলো না। খানিক পরে পঞ্চুর মা হাই তুলে বলল, চলো
তাহলে বামুনদি, তোমাকে দূর অবধি এগিয়ে দিয়ে আমি ঘরে যাই। সারাটা দিন রূপটানি গেছি, চোখ ভেঙে ঘুম আসছে। চলো বলে উঠে পড়েছিল সে। বলেনি আর একটু থাকি না? সত্য বলেনি আর একটু বসো না? সেই অবধি বিমনা হয়ে রয়েছে সত্য। নবকুমার বলেছিল, পঞ্চুর মার সঙ্গে ওই মাগিটা কে এসেছিল? কোনো কথা শেষ করতে পারেনি। তীব্র স্বর থামিয়ে দিয়েছিল তাকে। ছেলে পেলের সামনে অভিব্বির মতো কথা কও কেন, বলেছিল সত্য। আর তদবধি যেন সত্য চিন্তামগ্ন। ছুটির সকালটা দুদণ্ড রান্নাঘরের দোরে বসে গল্প করতে কত ভালো লাগে। মন মেজাজ ভালো থাকলে সত্য অপূর্ব। সত্যি বলতে, মন মেজাজ ভালো না থাকলেও কি যে এক আকর্ষণ! নবকুমারকে যেন দড়ি দিয়ে বেঁধে রাখে। নেহাত অফিসের সময়টুকু ছাড়া বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। তুরু খোকার পড়া টড়াগুলো একটু দেখতে হয়, কারণ মাস্টার মশাই আজকাল নিয়মিত আসেন না। কিন্তু ওই ছাই কর্তব্য কর্মটর্ম তেমন ভালো লাগে না। এক যা বাজার করাটা একটু ভালো লাগে, তা বাদেই ইচ্ছে হয় দুজনে মুখোমুখি বসে থাকি। তা হবার জন্যেই। সত্যি সংসার করাটা এত ভারী করে তোলার দরকারটাই বা কি? হাসলাম, গল্প করলাম, খেলাম, ঘুমোলাম, চুকে গেল। তা নয়, রাত দিন 10-এর একজন হবার সাধনা করো। ছেলেদের মানুষের মতন মানুষ করে তোলবার চেষ্টা করো। মান মর্যাদা রইল কি গেল তাই ভেবে মাথা খারাপ করো কেন রে বাবা? গা ভুঁই ছেড়ে বাসায় এসে তাহলে লাভটা কি হলো? আমোদ আহ্লাদে থাকা যাবে বলেই না আশা। এই যে সেদিন শুনল আপিসের বন্ধু রামরতন বাবু তার পরিবারকে নিয়ে নাকি থিয়েটার দেখতে গেছিল। নিমাই সন্ন্যাস পালা। রামরতনের পরিবার নাকি দেখতে দেখতে কেঁদে বুক ভাসিয়েছে। বাড়ি এসে 3 দিন ধরে কেঁদে মরেছে। নবকুমার সত্যকে ধরে পড়েছিল যাবার জন্যে, গেল না। বলল কিনা, এখন মাসের শেষ, হাতের টানাটানি, থিয়েটারে যেতে তো পয়সা লাগবে। তাছাড়া তুড়ু খোকাকে নিয়ে সমস্যে। ওদের দেখবে কে রাত অবধি? ওদের নিয়ে যাবার কথা তো উড়িয়েই দিল। ছেলেদের ঘোড় দৌড়ের খেলা দেখাতে নিয়ে যেতে চেয়েছিল নবকুমার, তাও বারণ। কেন যে সত্য এরকম? 1 যুগ ধরে মনকে এই প্রশ্নই করে চলেছে নবকুমার। আজ কপালটাই অভাগ্যের, নিতাইয়ের সঙ্গে দেখা হলো না, কোথায় গেছে? তার মেসের এক ভদ্রলোক বললেন, জানি না মশাই, মানুষের সঙ্গে তো মিশতেই চান না নিতাই বাবু। ভাবগতিকও তেমন ভালো ঠেকে না আমাদের। চোখে না দেখলে কারুর নামে অপবাদ দিতে নেই। ওর পাশে সিটের হারানবাবু যা বলেছেন তাই বলছি, স্বভাব চরিত্র ভালো নেই নিতাই বাবুর। কি বললেন? প্রায় মাটিতেই বসে পড়ে নবকুমার। এই কি সর্বনেশের সংবাদ! ভদ্রলোক বললেন, আপনার বিশেষ বন্ধু বুঝি? তবে তো আপনাকে কথাটা বলা আমার ভুল হয়েছে। তবে একরকম ভালো। দেখুন, আপনি যদি বুঝিয়ে সুঝিয়ে সুপথে আনতে পারেন। অবশ্যই ও পথ থেকে ফেরানো বড় শক্ত কথা।
মনের মধ্যে একটা দারুণ যন্ত্রণা নিয়ে ভবতোষ মাস্টারের কাছে যায় নবকুমার। বোধ করি এই প্রথম সে সত্যর নির্দেশ ব্যতীতই একটা কাজ করে ফেলে। মাস্টার একখানা বই সামনে রেখে উপুড় হয়ে পড়ে তা থেকে খাতায় কি সব লিখে নিচ্ছিলেন। নবকুমার কাছের গোড়ায় বসে পড়ে বিনা ভূমিকায় বলে ফেলে, ভয়ানক একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাস্টার মশাই। মাস্টার চমকে ওঠেন। কি হলো? কারুর অসুখ বিসুখ নয় তো? সত্যবতী ফ্যান গালতে পুড়ে যায়নি তো? উঠোনে আছাড় খেয়ে পড়ে যায়নি তো? চকিত হয়ে বলেন, বসো বসো, আগে একটু স্থির হও, ব্যাপারটা কি? ব্যাপারটা গুরুতর। নিতাইয়ের চরিত্র দোষ ঘটেছে। কি ঘটেছে নিতাইয়ের? ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলেই লজ্জা পায় নবকুমার। এবার মাথাটা চুলকে নিচু গলায় বলে, আজ্ঞে, আজ গিয়েছিলাম নিতাইয়ের মেসে, তা দেখা হলো না। একজন বলল নিতাই কোথায় যায় কোথায় না যায় ঠিক নেই, আর আর তার স্বভাব দোষ ঘটেছে। ভবদোষ মিনিট খানেক চুপ করে থেকে বলেন, লোকটা নিতাইয়ের শত্রু টত্রু নয় তো? আগে না না, সেরকম কিছু না। তবে তো সত্যিই বিপদ। ভবতোষ নিজের মনে বিড় বিড় করে বলেন, এই রকম একটা ভয় আমার ছিল। নবকুমার বলে, আগে কি বলছেন? না, তোমায় কিছু বলিনি। আপনি একবার তার সঙ্গে দেখা করে বোঝান মাস্টার মশাই। বোঝাবো? ভবতোষ হাসে। এসব ক্ষেত্রে মাস্টারের বুঝ কোনো কাজে লাগে না নবকুমার, কিন্তু একটা তো কিছু করতে হবে মাস্টার মশাই। চিরনিস্তেজ নবকুমারের এই ব্যাকুলতা মনকে স্পর্শ করে ভবতোষের। তিনি স্নেহাদ্র গলায় বলেন, আচ্ছা, আমি চেষ্টা করব। তবে কি জানো? আগে কি বলছেন? বলছিলাম কি, আমার বলার চাইতে অনেক বেশি কাজ হবে যদি বৌমা একবার। বৌমা? নবকুমার বিমূঢ় নির্বোধ গলায় বলে, কার কথা বলছেন? তরুর মা? হ্যাঁ, তাই বলছি। উনি যদি একবার নিতাইকে দিব্যি দিলেশা দিয়ে বলতে পারেন, হয়তো কাজ হতে পারে। নবকুমার তেমনি গলাতেই বলে, আপনি বললে কাজ হবে না, হবে ওর কথায়। ভবতোষের মুখে রহস্যের জালে আবৃত সূক্ষ্ম একটু হাসির রেখা ফুটে ওঠে। ধীরে বলেন, হলে ওর কথাতেই হবে, নচেত। তবে তাই বলতে বলবো। বলে বিমূঢ় নবকুমার উঠে দাঁড়ায়। তবে মাস্টারের প্রস্তাবটা তার হৃদয়ঙ্গম হয় না। আর সত্যি বলতে কি, ভালোও খুব লাগে না। ভালো লাগে না নিতাইয়ের সামনে সত্যকে উপস্থাপিত করার কথাটা। যতই বন্ধু হোক নিতাই, তার যখন স্বভাব খারাপ হয়েছে তখন বিশ্বাস কি? কে জানে মদ টদও ধরেছে কিনা। মাতাল চরিত্রহীন এদের কাছ থেকে মেয়ে ছেলেদের শতহস্ত দূরে থাকা উচিত। নবকুমারের বাপ নীলাম্বর বাড়ুজ্জে নামক ব্যক্তিটিও যে ওই সব অপরাধে অপরাধী এবং চিরদিন তিনি সমাজের মাথার উপর বাস করে আসছেন, সেটা অবশ্য মনে পড়ে না নবকুমারের। নিতাইয়ের এই অধঃপতনের খবরটা এবং ভবতোষ মাস্টারের ওই অনাসৃষ্টি প্রস্তাবটা কিভাবে সত্যর কাছে ফেলবে, আর সত্য সেটা কিভাবে নেবে, ভাবতে ভাবতে বাড়ি ফেরে। বেলাও হয়ে গেছে ঢের।
সত্য হাঁড়ি নিয়ে বসে আছে। দ্রুত এসে দরজাটায় ধাক্কা দিতে যায় নবকুমার, কিন্তু ধাক্কার আগেই হাত ঠেকাতেই খুলে যায় কপাট দুটো। তার মানে আগল দেওয়া ছিল না। কি কাণ্ড! ভর দুপুরে দোরটা খুলে রেখেছে। বলবে বলে ব্যস্ত হয়ে ঢুকেই 2 পা পিছিয়ে আসে। দাওয়ার খুঁটির কাছে সত্য একজনের হাত ধরে দাঁড়িয়ে। না, হাত ধরার অপরাধে যাবে না। পুরুষ নয়, মেয়ে মানুষ। বিহ্বল দৃষ্টি এক বিধবা, শীর্ণ দেহ, পোড়া রং। নবকুমারও বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনতে পায় সত্য তার নিজস্ব সবল ভঙ্গিতে বলছে, হাতে যখন পেয়েছি আর ছাড়ি? মেয়ে নিয়ে চলে এসো তুমি আমার কাছে। আমার যদি 2 বেলা 2 মুঠো জোটে, তোমারও 1 বেলা 1 মুঠো জুটবে। আমার ছেলে দুটো যদি খেতে পড়তে পায়, তোমার মেয়েটাও পাবে। শুনে গায়ের রক্ত হিম হয়ে যায় নবকুমারের। এসব আবার কি কথা? কে, কোথায় এর মেয়ে? সত্যর সঙ্গে কি সম্পর্ক এর? আবার হঠাৎ সেই হিম হয়ে যাওয়া রক্ত উত্তপ্ত রয়ে উঠল। পুরুষের রক্ত। নবকুমারের সঙ্গে একবার পরামর্শ পর্যন্ত না করে দুটো মানুষকে খেতে পড়তে দেবার ভরসা দিয়ে বাড়িতে জায়গা দিতে চাইছে সত্য। এতই বা সাহস কেন মেয়ে মানুষের? নবকুমার কিছু বলে না বলে বড্ড বার বেড়ে গেছে। নবকুমারের চিরদিনের প্রাণের বন্ধু নিতাই, বিনি অপরাধে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো, যার জন্যে মনের দুঃখে, ঘেন্নায়, অভিমানে স্বভাবটাই খারাপ করে ফেলল ছেলেটা। নবকুমারের সঙ্গে এক বাড়িতে থাকলে কখনোই এসব ঘটত না। মেসে কত রকম কুসঙ্গ। নবকুমারের চোখে জল এসে গেল। তারপর ভাবল, এখন কিনা কে কোথাকার একটা মাগি, নবকুমার যাকে 7 জন্মেও চোখে দেখেনি, তাকে বাড়িতে প্রতিষ্ঠা করবার ষড়যন্ত্র আটা হচ্ছে। চালাকি চলবে না, এসব চলবে না। নবকুমার সাফ জবাব দিয়ে দেবে, নবকুমারের বাড়িতে এসব চালাকি চলবে না। নির্ঘাত সত্যর বাপের বাড়ির দেশের লোক, তাই এত ভালোবাসা। সত্যি বলতে একটা ঈর্ষাও অনুভব করে নবকুমার। নবকুমারের সম্পূর্ণ অপরিচিত জগতের কাউকে যে সত্য মনে জায়গা দেবে, এ অসহ্য। হোক না সে মেয়ে মানুষ, তবুও মনের কথা যে মন ছাড়া আর কেউ জানতে পারে না, এ বাঁচোয়াতেই পৃথিবী টিকে আছে। নইলে পৃথিবী তার সমাজ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর বড়াই নিয়ে কোন কালে রসাতলের অতল তলায় তলিয়ে যেত। মনের কথা অন্যে টের পায় না, নিতান্ত মনের মানুষটিও না। এই আনন্দেই যথেচ্ছ নেচে বেড়াচ্ছে মানুষ। যত পারে বড় বড় কথা বলছে, আর স্নেহ, প্রেম, ভালোবাসার মহিমা দেখাচ্ছে। তো এই রহস্যটা মানুষ নিজেও খেয়াল করে না। এই যা মজা! নবকুমারও খেয়াল করে না। বিধাতার কাছে এ কত বড় পাওনা পেয়ে বসে আছে সে। মনে মনে তাই সত্য শুধু বাক্যবাণে বিদ্ধ করে না, বিধাতা পুরুষকেও করে। বিধাতা নবকুমারকে পুরুষ আর সত্যকে মেয়ে করেছেন বলে। সহ্য হচ্ছে না এই হাত ধরা দৃশ্য, আর সহ্য হচ্ছে না। গলা ঝাড়ার শব্দ করল নবকুমার। এতক্ষণ সত্য নিজের ঝোঁকে ছিল, খেয়াল করেনি।
আর আর একজন তো দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে। গলার শব্দে উভয়েই সচকিত হলো। বিধবাটি একটু সরে গেল, আর সত্য ধরা হাতটা ছেড়ে দিয়ে হাত তুলে মাথার কাপড়টা টানল। বুদ্ধিমতী সত্য অবশ্য তক্ষুনি হৈ হৈ করে আবির্ভূতা মহিলার পরিচয় দিতে এলো না স্বামীর কাছে। তাছাড়া লজ্জা শরম বলেও কথা আছে। গুরুজনদের সামনে বরের সঙ্গে কথা বলা চলে না। তাই মাথার কাপড়টা টেনে গলা নামিয়ে আসতে বলল, চলো বউ, ও ঘরে গিয়ে বসবে, চলো। নবকুমার ভেবেছিল যা বলবে গলা চড়িয়ে বলবে, যাতে ওই মেয়ে মানুষটার কানে পৌঁছয়, যাতে সে বুঝতে পারে বাড়ির প্রকৃত কর্তাকে, আর এও বুঝতে পারে বৃথা আশায় প্রলুব্ধ হয়ে কোনো লাভ নেই তার। সত্য ছেলে মানুষ, না বুঝে সুঝে কি না কি বলেছে সেটা ধোপে টিকল না। এসবই আশা করেছিল নবকুমার, কিন্তু গলা চড়ল না। শুধু চড়ল না নয়, প্রায় বাকস্ফূর্তি হলো না। একটা গমগমে রাগ রাগ ভাব নিয়ে চান করে এসে খেতে বসল। ভাতের থালা ধরে দিয়ে সত্য প্রশ্ন করে, এত বেলা অবধি গিয়েছিলে কোথায়? নবকুমার পাতের ওপর হুস করে সমস্ত ডালটা একসঙ্গে ঢেলে ফেলে ভাত মাখতে মাখতে গম্ভীর গলায় বলল, যেখানেই যাই না তোমার কাছে তার কৈফিয়ত দিতে হবে নাকি? শোনো কথা, কি কথার কি উত্তর? কৈফিয়ত দিতে হবে এ কথা কে বলেছে? নাইতে খেতে বেলা গড়িয়ে গেল, তাই শুধাচ্ছি। না, শুধোতে হবে না। তেমনি গলাতে চালিয়ে যায় নবকুমার, শুধোবার কোনো এখতিয়ার নেই তোমার। কি জন্যে শুধোবে? তুমি আমায় মেনে চলো, তাই আমি তোমায় মেনে চলব? সত্য অবাক হয়ে বলে, রোদের তাতে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল নাকি? কি বকছো আবল তাবল? আবল তাবল আবল তাবল বকছি আমি? আর নিজে যখন বলা নেই কওয়া নেই। গলা চড়াবার ব্যর্থ চেষ্টায় বিষম খায় নবকুমার। অগত্যাই তখন সত্যর চিকিৎসাধীন হতে হয় সত্যর বীর পুরুষ স্বামীকে। জল বাতাস মাথায় ফু ধাতস্থ হতে সময় লাগে, আর তটস্থ হওয়া মাত্রই সত্য নিম্ন স্বরে বলে, সংসারে আর দুজন মানুষ বাড়ল, একটু জানিয়ে রাখছি তোমায়, নইলে যেমন মতি বুদ্ধি তোমার, হঠাৎ হইচই লাগাবে কে এরা? কোথা থেকে এলো? কেন এলো? নবকুমার বলতে পারত, তা সে কথা তো জিজ্ঞেস করবই আমি। সত্যিই তো, কে এরা? কোথা থেকে এলো? কেন এলো? আর আমি বা খামোকা দুটো মানুষকে সংসারে জায়গা দিতে যাব কিসের জন্যে? বলতে পারল না। সেই বিষম খাওয়া ধরা গলায় যা বলল সেটা হচ্ছে এই, তা আমাকে জানাবার কি আছে? তুমি যা ভালো বুঝবে। কার গলা? নবকুমারের। নবকুমার এ কথা বলল কেন? এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্যেই কি মহলা দিচ্ছিল নবকুমার মনে মনে? সেদিন পঞ্চুর মার সঙ্গে একবারের জন্যে দেখা করে গিয়ে পর্যন্ত দত্তবাড়ির পান সাজনের প্রাণটা যে কেন দেয়ালে মাথা কুটতে চাইছিল তা ভগবানই জানেন, আর তার সাক্ষীও শুধু তিনি। তাই আবার যখন এদিন সে দিন দুপুরে পঞ্চুর মাকে ধরে বসল, চুপি চুপি আর একবার আমায় নিয়ে যাবি, তখন পঞ্চুর মা হা হয়ে গেল। বলল, হ্যাঁ গা, সেদিন তো কথাই কইলে না, আবার আজ যাবে বলছো মানে?
কি জানি পঞ্চুর মা, মনটা কেমন টানছে। আমার একটা ছোট বোন ছিল, অনেকটা তেমনি দেখতে। পঞ্চুর মা বোধ করি একটা তবু মানে পেয়ে আশ্বস্ত হয়, তবে এ প্রশ্ন তোলে, দিন দুপুরে চুপি চুপিটা সম্ভব কি করে? সে বুদ্ধি পান সাজনি দিয়েছে, কালীতলায় যাবার নাম করে বেরিয়ে পড়া। ঠনঠনের মা কালী জাগ্রত কালী, তার কাছে সময় অসময় যায়ও সবাই, দূরও বেশি নয়, এই তো একটু গেলেই। দেবী দর্শনেই এসেছিল পান সাজনির বামুন দিদি, আর সে দর্শন তার মিলেছিল। তারপর তো সেই নবকুমারের প্রবেশ। শঙ্করী বলে, ঠাকুরজি বলে ডাকবার মুখ নেই ভাই, তবু বলতে বড় স্বাদ যাচ্ছে তাই বলছি। মিথ্যে ছেলে মানুষই করো না ভাই সত্য ঠাকুরজি, তুমি যা বলছো তা হবার নয়। হবার নয়? সত্য জোরালো গলায় বলে, কিন্তু কেন হবার নয় সেই কথাটাই আমায় বোঝাও কাটোয়ার বউ। ভুল ভ্রান্তি মানুষই করে, তা বলে কস্মিন কালে আর সে ভুল শোধরাতে পাবে না সে? শোধরাবো বললেই হলো, সমাজ সে আবদার শুনবে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে মানুষ যে মাটির পাত্র ঠাকুরছি, ও তো ছুত গেলেই গেল। মেয়ে মানুষ যে মাটির পাত্র, এ কথা বুঝি বিধাতা পুরুষ তার গায়ে দেগে দিয়ে ধরাভূমিতে পাঠিয়েছিল? সত্য তীক্ষ্ণ স্বরে বলে, আর বেটা ছেলেকে সোনার বাসন বলে ছাপ মেরে পাঠিয়েছিল? তাই তাদের বেলা যা করুক তাই বাহবা। হ্যাঁ, অন্যায় তুমি করেছিলে, সত্যি খুবই করেছিলে। তুমি বয়সে বড়, গুরুজন সম্পর্ক বলাটা আমার শোভা পায় না, তবু না বলেও পারছি না। যা করেছিলে তা মহাপাতক। তখন জ্ঞান বুদ্ধি ছিল না, পুরো বুঝতে পারিনি কিসের জন্যে কি, কিন্তু পরে তো বুঝেছি। বুঝে মিথ্যে বলবো না, মনে মনে তোমায় নোড়া দিয়ে ছেঁচেছি আমি। শুধু মহাপাতক বলেই নয়, বাবার মতন মান্যিমান মানুষের উঁচু মাথাটা যে তুমি হেট করে দিয়েছিলে, সেই ঘেন্নার জ্বালায় তোমায় শতেক ধিক দিয়েছি। তবে এও তো সত্যি, অতি পাতকেরও প্রাচিত্তির আছে। যেমন মহাপাতক করেছ তুমি, তার মহাপ্রাচিত্তিরই করেছ। তুষানলে জ্বলে জ্বলে খাক হয়েছ। সত্য ঠাকুরছি? শঙ্করী আবেগকম্পিত স্বরে বলে, মান্যে ছোটর কথা বলি না, তবে তুমি আমার চেয়ে বয়সে আর্ধেক, তাই পায়ের ধুলো নিলাম না তোমার। কিন্তু জিজ্ঞেস করি, রাত দিন যে আমি তুষানলে জ্বলছি, এ তুমি কেমন করে টের পেলে? শোনো কথা, এর আবার টের পাবার কি আছে? প্রত্যক্ষ দেখতে পাচ্ছি না, দৃষ্টিহীন তো নই। তুষানলে যে জ্বলছ সে সাক্ষী দিচ্ছে তোমার ওই পোড়া কাঠ দেহ। কি সোনার বর্ণ রং ছিল, কি মোমে গড়া দেহ ছিল তোমার, সেটা তো আর ভুলিনি। তা যাক, রূপ গেছে বালাই গেছে, থাকলে আর কি ধুয়ে জল খেতে? ওই রূপই কাল হয়ে দংশন করেছে তোমায়। গেছে যাক, কিন্তু শরীর স্বাস্থ্যটা তো দেখতে হবে। গলায় দড়ি দিয়ে ঝুলে এহকালের বালাইটা ঘোচাওনি যখন। শঙ্করী কাতর কণ্ঠে বলে, সেই ইচ্ছে কি আর হয়নি ঠাকুরছি? রাত দিন সেই ইচ্ছে হয়েছে, কিন্তু পারিনি। ওই পেটের জঞ্জালটাই পায়ের বেড়ি হয়েছে। আমি মহাপাতকী, ওর আর অপরাধ কি? ত্রিজগতে কেউ নেই ওর, মরে একে কোথায় ভাসিয়ে দিয়ে যাব? সত্য ঝঙ্কার দিয়ে বলে, যাক, সে সুমতিটুকু যে হয়েছিল তাও মঙ্গল।
একে তো এই পাতকের বোঝা, তার ওপর আবার আত্মঘাতী মরণের পাপ, নরকেও ঠাঁই হতো না। যাগ্গে মরুগ্গে, গতস্য শোচনা নাস্তি। এখন সোজা কথা হচ্ছে, এ তাপথ যা করেছ, এখন আমার চোখে যখন ধরা পড়েছ, আর তোমার সুদূরের দাস্যবৃত্তি করা চলবে না। শঙ্করী বিষণ্ণ হাসি হেসে বলে, বয়স হয়েছে, ছেলেপুলের মা হয়েছ, তবু স্বভাবটি তোমার দেখছি ঠিক তেমনি ডাকাবুকো আছে সত্য ঠাকুরজি, কিন্তু জগৎকে চিনতেও বাকি আছে। আমায় ঘরে ঠাঁই দিলে তোমাকে কি আর কেউ ঘরে ঠাঁই দেবে? হঠাৎ সত্যর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, একটু মুখ টিপে হাসে সে, তারপর বলে, কে ঘরে ঠাঁই দেবে না? তোমার নন্দাই? বালাই ষাট, তা বলছি না, তিনি তোমায় চিরকাল রাজরানী মাথার মণি করে রাখুন। এই সমাজের কথা বলছি। জানাজানি হয়ে গেলে? জানাজানি হয়ে যাবার আবার কি আছে কাটোয়ার বউ? আমি কি লুকোছাপি করব? আমি তো ঠিক করেছি আজই বাবাকে পত্তর দেব। বাবা, এই কাজ করেছি আমি, এখন আমায় মারতে হয় মারো, কাটতে হয় কাটো, আর রাখতে হয় রাখো। বাবা শব্দটা শুনেই শঙ্করী সহসা দুহাত জোড় করে কপালে ঠেকায়। সেই বাবা নামক মানুষটার উদ্দেশ্যে কি? না ভগবানের উদ্দেশ্যে? বোধ করি ভগবানেরই উদ্দেশ্যে। সাহস করে সেই বাড়ি, সেই মানুষগুলো, সর্বোপরি সেই দৃপ্ত মূর্তি দেবপম ব্যক্তিটি সম্পর্কে কোনো প্রশ্নই করতে সাহস ছিল না শঙ্করীর। ভয়, লজ্জা, অপরাধের সংকোচ এসব তো আছেই, তার উপর এক আশঙ্কার আতঙ্ক। যদি প্রশ্ন করতে গিয়ে শোনে মানুষটা নেই, সে বড় ভয়ঙ্কর। কিন্তু সত্য বলছে বাবাকে পত্তর লিখব, তাই কপালে হাত ঠেকিয়েছে শঙ্করী। আতঙ্কটা যাবার সঙ্গে সঙ্গে ভয়, লজ্জা, সংকোচ সবই যেন একটু সরে দাঁড়ায়, যেন শঙ্করীর অবস্থা দেখে দয়া হয়েছে ওদের। তাই শঙ্করী ঈষৎ ইতস্তত করে বলেই ফেলে, মামা ঠাকুরের শরীর গতিক মঙ্গল। শরীর গতিক? সত্য নিঃশ্বাস ফেলে বলে, খুব ভালো নয়, তবে মানুষটাকে তো জানো, ভাঙবো তবু মচকাবো না, নইলে মা মারা যাবার পর থেকে ভেতরে ভেতরে দেহ ভেঙে গেছে। কলকাতায় আসার আগে দেখা করে এলাম তো। মা মারা যাওয়া? শঙ্করী ভাবে, এ মা রামকালীরই মা, দীনতারিণী। ভাবে, তা তিনি মরবেন এটা তো আশ্চর্যও নয়, দুঃখেরও নয়। তবে নাকি রামকালী হৃদয়বান পুরুষ, মাতৃশোককে মর্যাদা দিয়েছেন। তবু বলে, তিনি জ্ঞানবান মানুষ, তিনি এত কাতর হয়েছেন। তা বড় দিদিমা মারা গেছে কতদিন হলো? বড় দিদিমা? সত্য ভুরু কুঁচকে বলে, ঠাকুরমার কথা শুধোচ্ছ? ঠাকমা মারা গেছেন এই বছর যেন হলো। আমি আমার মার কথা বলছি, মা তো চলে গেছেন। সত্য চুপ করে যায়। গলার কম্পন কেউ ধরে ফেলবে, এতে সত্যর বড় লজ্জা। শঙ্করী স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে বলে, মেজমামি মারা গেছেন? সত্য নীরব, সত্য নত দৃষ্টি। অনেকক্ষণ পরে শঙ্করী একটা পরিতাপের নিঃশ্বাস ফেলে বলে, কতদিন হলো? আস্তে আস্তে উদ্বেলিত নিঃশ্বাস শান্ত হয়ে যায়। ক্রমশ ধীরে ধীরে কখন যে নিঃশ্বাস ফেলার ধাপ থেকে গল্প করার অবস্থায় এসে পৌঁছে গেছে ওরা, তা ওদের নিজেদেরই খেয়াল থাকে না।
অতীত স্মৃতির রোমন্থনে সময়ের জ্ঞান হারায় বুঝি। শঙ্করী প্রশ্নকর্ত্রী, সত্য উত্তরদাত্রী। শঙ্করী যেন গভীর সমুদ্র হাতড়ে হাতড়ে কি এক হারানো মানিক খুঁজতে চাইছে, আর সত্য যেন শঙ্করীর সেই প্রশ্নের হাতড়ানির মধ্য দিয়ে ফিরে পাচ্ছে তার হারানো শৈশবকে। নিত্যানন্দপুরের রামকালী কোবরেজের অন্তঃপুরটানা একদা সশস্ত্র প্রহরী বেষ্টিত অন্ধকার কারাগারের মতো লাগতো শঙ্করীর। তবে আজ সেই অন্তঃপুরটা আলোকোজ্জ্বল স্বর্গের মতো মনে হচ্ছে কেন তার? সেই স্বর্গকে স্বেচ্ছায় হারিয়েছে শঙ্করী। ভাঙা মাটির বাসনের মতো হেলায় পথের ধুলোয় আছড়ে ফেলে দিয়ে চলে গিয়েছে শয়তানের ছলনার স্বর্গে। অনেক কথা, অনেক নিঃশ্বাস, ভারী হয়ে উঠেছে বাতাস। তবু আবার একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে সত্য, আজ তুমি ওই দত্ত বাড়ির পান সাজনিগিরি করছো কাটোয়ার বউ, কিন্তু এর থেকে 1000 গুণ মর্যাদা ছিল যদি তুমি কোবরেজ বাড়ির উঠোনটা ঝেঁটিয়েও খেতে। মতিচ্ছন্ন পূর্বজন্মের মহাপাতক, আর কিছু বলার নেই আমার। যাই হোক, তুমি আর দ্বিধা করো না বউ, মেয়ে নিয়ে এক বস্ত্রে চলে এসো। পেটের ভেতরের অন্ন তো আর এক কথায় ধুয়ে মুছে সাফ হবে না, তবে পরনের ওই সব পতিত বস্ত্র পরিত্যাগ দিতে হবে। ও ত্যাগ না দিলে গলদার দূর হতে চাইবে না। সে যাক, মেয়ে কত বড়টা হলো? কত বড় মানে বয়সের কথা বলছো? শঙ্করীর চোখের ছায়ায় যেন একটা ধূসর শূন্যতা। সে শূন্যতার স্পর্শ তার কণ্ঠে এসে লাগে। বয়স? তোমার কাছে আর লুকো ছাপা করব না ঠাকুরছি, স্পষ্টই বলছি, বয়স 14 উতরে গেছে এই মাঘে। মাঘে? তাহলে তো 15ই। 15 চলছে। সত্য বিমূঢ়ভাবে বলে, বিয়ে? বিয়ে? শঙ্করী ক্ষুব্ধ ব্যঙ্গ মিশ্রিত একটু হাসে। এ ব্যঙ্গ ভাগ্যকে, এ ক্ষোভ সত্যর প্রশ্নতে। সত্য একটু চুপ করে থেকে বলে, তা যাদের সংসারে আছো তারা কিছু বলে না, তাদের কি জবাব দাও? শঙ্করী তেমনি একটু হেসে বলে, সে জবাব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। বলেছি 5 বছরে বিয়ে, 7 বছরে বিধবা। শ্বশুর বাড়ি চোখে দেখেনি। সত্য ইতিমধ্যে শিউরে উঠেছে। বলো কি বউ, কি সব্বনেশে মা তুমি! আইবুড়ো মেয়েটাকে বিধবা বলে পরিচয় দিয়েছ। সমগ্র পৃথিবীতে এমন কথা কেউ কখনো শুনেছে? বলি, এই কাণ্ডটা যে করে রেখেছ, আজন্ম তো তাকে আলো চাল কাঁচকলা গিলতে হচ্ছে। তা হচ্ছে বই কি, আমার যা তারও তাই। তার বেশি জুটছেই বা কোথা থেকে ঠাকুরঝি? সত্য পরিতৃপ্ত সুরে বলে, তা যেন হলো, কিন্তু এরপর ওর বিয়ে দেবে কি করে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, সে পরিচয় না দিলেই কি বিয়ে দিতে পারতাম ঠাকুরঝি? বাপ ঠাকুরদার পরিচয়হীন মেয়েকে কে বউ বলে ঘরে তুলবে? সত্য ভুরু কুঁচকে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা সেই নগেন নাকে?
যার সঙ্গে বিয়ে তোমার হয়েছিল বললে? ফাঁকি ফাঁকি, সব ফাঁকি, বুঝলে ঠাকুরছি? সেই নরকের কীট পাপিষ্ঠ শয়তান ফাঁকি দিয়ে আমাকে। রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করে বলে শঙ্করী। কি বলবো ঠাকুরছি, ওই ভোগায় না পড়লে কি এ দুর্মতি হতো আমার? বলল, কলকাতায় এখন বিধবা বিয়ের চল হয়েছে। কত অল্প বয়সী বিধবা দিব্যি আবার সুখে স্বচ্ছন্দে ঘর করছে। সেই ভোগায় ভুলে পাতালের সিঁড়িতে পা ফেললাম। সত্য বিরস মুখে বলে, তাহলে বিয়ে করেনি? না, সে মিথ্যে বলবো না, করেছিল। বিধবা বিয়ে দিতে রাজি হয় এমন পুরুত ডেকে অগ্নিনারায়ণ সাক্ষী করে ঠাট একটা দেখিয়েছিল। কিন্তু সেই বিয়েকে যদি সে মনে প্রাণে সত্যি বলে মানত, তাহলে কি পেটে সন্তান এসেছে শুনেই আমাকে ছেঁড়া কাপড়ের মতন ফেলে চলে যেত? তা যাক, সত্য একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে। তার চরিত্রের উপযুক্ত কাজই সে করেছে। কিন্তু তুমি তো এক প্রকার ধর্মে খাটিয়াছ, আর তোমার মেয়েকেও অধর্মের সন্তান বলা চলে না। বিধবার বিয়ে আমার চোখে অবশ্যই ভালো ঠেকে না, তবে মন্দের ভালো। বড় বড় পণ্ডিতেরা যখন শাস্ত্র পড়ে বুঝে সুঝে বিধান দিয়ে রেখেছেন, তখন একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। তাদের চেয়ে আমি পণ্ডিত নই, তবু বলবো, কাটোয়ার বউ, মেয়ের এই মিথ্যে বিধবা পরিচয়টা তোমার দেওয়া উচিত হয়নি। তার কাছেও তো একটা জবাব আছে, সে যখন বড় হবে। 5 জনের বিয়ে থাওয়া গয়না কাপড় ঘর বর দেখবে, তখন তার প্রাণের ভেতরটি কেমন করবে? তখন তোমায় একদিন শুধোবে না, মা, মা হয়ে তুমি আমার এই করলে? শঙ্করী কথার মাঝখানেই উদাস গভীর সুরে বলে, সে জিজ্ঞেসের গোড়াও মেরে রেখেছি ঠাকুরছি। তাকে ওই কথাই বুঝিয়ে রেখেছি, বলেছি 5 বছর বয়সের ঘটনা তোর স্মরণে নেই। বউ আবেগ কম্পিত স্বরে শুধু একাক্ষর শব্দটুকু উচ্চারণ করে, সত্য। শঙ্করী সত্যর সেই ক্ষুব্ধ বিস্মিত আহত মুখের দিকে তাকিয়ে বলে, তা তুমি আমায় শতেক ঝাঁটা মারতে পারো ঠাকুরছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাইনি। বলতে পারো আমি মা নই, রাক্ষসী, কিন্তু তবু তো সেই দুর্দিনে গর্ভশুদ্ধ গঙ্গায় ডুবে মরতে পারিনি। আর ওর জন্যই দৌড় দৌড় ঘুরেছি, 1000 লাথি ঝেঁটা খেয়েছি, মান অপমান জলাঞ্জলি দিয়েছি। আর আজ সোনার বেনের দাসত্ব করে ভাত খাচ্ছি। কিন্তু বাড়ি ভালো নয়, লোকে বলে অন্নদাতার নিন্দে করতে নেই, তবু না বলে উপায় নেই। সমস্ত মেয়ে নিয়ে ও বাড়িতে থাকা কাটা হয়ে থাকা, শুধু মেয়েটাকে যদি তুমি। চুপ করে যায় শঙ্করী। অনেকক্ষণ নীরবতার পর সত্য আসতে বলে, নাম কি রেখেছ? নাম? শঙ্করীর কণ্ঠে যেন অপরাধের সুর বাজে। 2 মাস বয়স থেকে হাসিটা লক্ষ্মী ছাড়ির এত মন কাড়া ছিল যে নাম রেখে বসেছিলাম সুহাসিনী। তা অপরাধের সুর আসাই স্বাভাবিক। ওই হতভাগ্য মেয়েটার নাম মলিনা কি অশ্রুমতি, নিদেন পক্ষে ছায়া কি দাসী, এমনি একটা হলেই যেন শোভা পেত।
কিন্তু সত্য সে খোটা দিল না। সত্য বলল, তা মন্দ নয়, সে যাক, বাড়ি যখন অমন বলছো আর তো থাকা ঠিক নয়, মেয়ে নিয়ে অবিলম্বে চলে এসো। হ্যাঁ, বাড়ি ওদের অমনি। নবকুমারের কাছে বসে সত্য চাপা তীব্র স্বরে বলে, ভদ্র ঘরের মেয়ের এসব কথা মুখে আনলেও পাপ, তবে অবস্থাটা তোমায় স্পষ্ট করে খুলে না বললেও তো বুঝবে না তুমি। ওই রূপের ডালি মেয়ে নিয়ে কি কাটা হয়ে থাকে বউ, বুঝে দেখো। বলে নিচের তলায় রান্না বাড়ির কাছে একখানা ছোট ঘর আছে, তাতে নাকি কাঠ ঘুঁটে থাকতো। সেই ঘর পরিষ্কার করে মায়ে ঝিয়ে আছে। কেন না, পাছে কারুর চোখে পড়ে যায়। দিনান্তে একবার নাইতে খেতে ঘর থেকে বেরোতে দেয় মেয়েকে, তাও নিজের কড়া পাহারায়। আইবুড়ো মেয়েটাকে বিধবা পরিচয় দিয়ে রেখে দিয়েছে। ভাবো কষ্ট। নবকুমারী কিন্তু বেশি বিচলিত হয় না, বরং নিতান্ত বেজার মুখে বলে, তা সে যার কথা সে বুঝবে। তোমার এত আগ বাড়াবার দরকার কি? শুধু গরিব দুঃখী অবিরে বিধবা ভাজ হতো, তার মানে ছিল এসব কি? না না, এসব কেচ্ছা কেলেঙ্কারি আমার বাড়িতে ঢোকানো চলবে না। বাসাতেই নয় এসেছি, তা বলে তো বেওয়ারিশ নই আমি। মা শুনলে আর আমার মুখ দেখবে না তোমার হাতে জল খাবে? সত্য স্থির কণ্ঠে বলে, বলার আমার অনেক কথা ছিল, কিন্তু বলবো না সেসব। শুধু বলছি, আমি যদি তাদের মতো করাতে পারি। হ্যাঁ, মত করাতে পারো। নবকুমার বলে ওঠে, এ তোমার কাছাল গা নবকুমার বাড়ুজ্জে কিনা যে তোমার কথায় উঠবে বসবে? সে বড় শক্ত ঘাঁটি। সত্য ভ্রুভঙ্গি করে বলে, নিজের মুখে নিজের ব্যাখ্যানটার নাই করলে বেশ, ওনাদের মতটা পেলেই তো হলো। না, তোমাকে বিশ্বাস নেই। তুমি যা ডাকাত, হয়তো শ্বশুর শাশুড়ির গলায় গামছা মোড়া দিয়ে মত আদায় করবে, কিন্তু এত ঝামেলায় দরকার কি শুনি? আমি বলে দিচ্ছি, আমার সংসারে ওসব চলবে না। সত্য সহসা ভ্রুভঙ্গি ত্যাগ করে উদাস মুখে বলে, বেশ, তাই ভালো। সেই কথাই বলে দেব ভাজকে। বলবো, না বউ, এ সংসারে তোমার ঠাঁই হবে না। ভুল করে ভেবেছিলাম সংসারটা বুঝি আমার, তা মস্ত একটা হাতুড়ির গায়ে ভুলটা ভেঙেছে। চোখ ফুটে গেছে, ভালোই হলো, শিক্ষা হয়ে গেল। নবকুমার বসে পড়ে। নবকুমার চোখে সর্ষে ফুল দেখে। নবকুমার সমস্ত বীরত্ব ত্যাগ করে ওর সেই চিরমুখস্থ কথাটা বলে বসে। হলো তো, অমনি রাগ হয়ে গেল? রাগের কথা কিছু বলিনি আমি, শুধু বলছি, সুখে থাকতে ভূতের কিল খাওয়া কেন? সত্যর মুখের কাঠিন্য কিছুটা হ্রাস হয়। সত্য স্থির স্বরে বলে, আর একদিন তোমার এ প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজ আবার দিচ্ছি। কিল খাওয়া কেন জানো? মানুষ জাতটা মানুষ বলে, গরু গাধা পাখি পক্ষী নয় বলে। আর ওই যে আবার একটা মেয়ে রয়েছে, সে কথা তো হয়েই গেছে। সেও মায়ের মতো হবে কি না, যাতে না হয় সেই চেষ্টাই করতে হবে। সত্য উঠে যায় দৃঢ় সংকল্পের মুখ নিয়ে। সুহাসিনী, ডাক নাম সুহাস। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে রূপের ডালি হচ্ছে।
শঙ্করীর বাস্তুহারা কৈশোর মূর্তি যেন ওর মধ্যে এসে পুনর্বাসন করেছে। এত দুঃখ ধান্ধা, এত লাঞ্ছনা গঞ্জনা, মায়ের এত কড়া শাসন, তবু কলায় কলায় ভরে উঠছে দেহ। 15 কলা ভরো ভরো, আর একটা কলা হলেই সম্পূর্ণ। মেয়ের মুখ দেখে শঙ্করীর বুক ভরে ওঠে, মেয়ের রূপ দেখে শঙ্করীর বুক কেঁপে ওঠে। তাই কখনো মেয়েকে কোলে নিয়ে কাঁদে, কখনো মেয়েকে দাঁতে পেশে। মেয়েকে দাঁতে পেশা তো নয়, নিজেকেই যাতায়ে পেশা। কিন্তু করবে কি শঙ্করী, তার যে বেড়া আগুন। যেদিন সত্য হাত ধরে বসল, সে রাত্রে মেয়েকে যাচ্ছে তাই করল শঙ্করী। বলল, তবে আন, খানিক বিষ আন, তুইও খা আমিও খাই, সকল জ্বালা জুড়োক, সকল সমস্যা মিটুক। কথাটা এই। মার মারফত সত্যর প্রস্তাব শুনে সুহাস একেবারে বেঁকে বসেছে। ওসব অনাসৃষ্টির মধ্যে যেতে রাজি নয় সে। অনেক হাড়ির হালের শেষে, অনেক ঘাটের জল পার করে এতদিনে যদি পায়ের তলায় একটু মাটি মিলেছে, যার তুল্য নেই রাজবাড়িতে আশ্রয় জুটে গেছে, এখন আবার অনিশ্চিতের সমুদ্রে ঝাঁপ দিতে যাবার কি দরকার? আপনার লোক 3 কুলে কেউ ছিল না, এক মুঠো পোড়ামুড়ি নিয়ে কেউ এগিয়ে আসেনি। এখন হঠাৎ ভুঁই ফুঁড়ে আপনার লোক গজালো? হতে পারে কোনো এক সময়ে দেশের লোক ছিল, কিন্তু তাতে কি 4খানা হাত পা বেরোচ্ছে? হঠাৎ তার এত দরদ উতলে উঠবার কারণটাই বা কি? আর কিছুই নয়, বিনি মাইনের দাসী রাঁধুনি পেয়ে যাবার আশ্বাস। ভেবেছে 2টো দরদের কথা কয়ে একবার বাড়িতে পুরে ফেলতে পারলে হয়। শঙ্করী যেমন বোকা, তাই বুঝতে পারে না এরপর একুল ওকুল দুকুল যাবে। হ্যাঁ, প্রথমটায় এত কথাই বলেছিল সুহাস, এত কথাই বলতে পারে সে, অবশ্যই আর কারুকে নয়, শুধু মাকেই। মায়ের ওপর দাপটের অবধি নেই। জন্মাবধি যত দুঃখ কষ্ট অভাব অসুবিধে পেয়েছে, চিরদিন তার ঝাল ঝেড়েছে মায়ের ওপর। তবু তো সম্পূর্ণ ইতিহাস জানে না, সত্যি ইতিহাস জানে না। জানে গর্ভে নিয়ে বিধবা বলে সে সন্তানকে অপয়া বলে দূর করেছিল বাড়ির লোক। তাই শঙ্করী দুঃখে অভিমানে মেয়ে নিয়ে পথে বেরিয়ে পড়েছিল। সেইটাই অভিযোগ সুহাসের। মার অবিমৃষ্যকারিতাতেই যে তাদের এই হাড়ির হাল হাড়ির চাল, সে বিষয়ে সন্দেহ নাস্তি। যাক, সে যা হোক হয়ে গেছে। এখন আবার একে মায়ে ঝিয়ে তর্ক বাঁধে। শঙ্করী যাচ্ছে তাই করে মেয়েকে, এবং সুহাস সতেজে বলে, ঠিক আছে, আমি যখন এতই পাথর তোমার গলার, সে পাথর সরিয়ে দিয়ে যাব।